পণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানের জনসভায় তিনি বলেন, জান্নাতের টিকিট বিক্রির রাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। পোস্টার ব্যালট নিয়ে বিদেশি ষড়যন্ত্র এবং দেশে নানা চক্রান্ত চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সিলেট থেকে পরে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারের জনসভাতেও ধানের শীষের পক্ষে গণমানুষের রায় কামনা করেন। শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। প্রতীক বরাদ্দের একদিন পর পণ্যভূমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে সুনামগঞ্জ ও সিলেট জেলা বিএনপি। সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা মানুষকে ধোঁকা দেওয়ার শামিল। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। তিনি বলেন, অশুভ উদ্দেশ্য হাসিল করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে অনেক আগে থেকে অপচেষ্টা চলছে। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, ভিন্নি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে দেশের সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়ন করা হবে বলে জানান তিনি। বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত সামনের দিকে অগ্রসর হবে বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান। যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘ প্রায় 1.5 যুগ বিদেশের মাটিতে অবস্থান করার পর বাংলাদেশের মাটিতে প্রথম নির্বাচনী জনসভায় খোলা মাঠে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং মানুষের অধিকার আদায়ে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, যাতে সরকার গঠন করে মানুষের অধিকার আদায়ে কাজ করতে পারে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ইউসুফ আলী, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, জানতে চাচ্ছি যে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, আর তারেক রহমান বিভিন্ন জনসভায় আর কি বলেছেন সে বিষয়ে জানাবেন। উপমা, আপনি জানেন যে আজকে তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং প্রথমে সিলেট এবং পরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে, তারপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এই 3টি সমাবেশ শেষ করেছেন। এরপর তিনি যে সমাবেশে যোগ দেবেন সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এখানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন। অর্থাৎ এখানে বিকেলে আসার কথা থাকলেও এখন কিন্তু রাত 7:30 বেজে গেছে। দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন তাকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন। তারা এখানে
ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কজন বিএনপির প্রার্থী রয়েছেন, বিএনপির মনোনীত প্রার্থী, তাদেরকে তারেক রহমান ধানের শীষ হাতে দিয়ে তাদেরকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং তাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তারা আহ্বান জানাবেন। এছাড়া আজকে কিন্তু বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। সিলেট থেকে যে পথসভাটি শুরু হয়েছে সেটি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ শেষ করে তিনি পৌঁছাবেন কিশোরগঞ্জের ভৈরব, সেখানে একটি সমাবেশ করবেন। ভৈরবের সমাবেশ শেষ করে তিনি যাবেন নরসিংদীর সমাবেশ শেষ করে সবশেষ সমাবেশ করবেন নারায়ণগঞ্জের 2500-এ। এই 7টি সমাবেশ করার কথা রয়েছে। এর মধ্যে 3টি সমাবেশ শেষ করেছেন, চতুর্থ সমাবেশ এটি শেষ করে আরও বাকি 3টি সমাবেশ শেষ করে তিনি গুলশানে তার বাসভবনে পৌঁছাবেন। যদিও রাত 10টায় পৌঁছার কথা ছিল, সেটি হয়তো সম্ভব হবে না, যে 10টার মধ্যে সমাবেশই শেষ করতে পারবেন না, কিন্তু গুলশানে পৌঁছাটা হয়তো অনেক রাত হয়ে যাবে। আসলে এই যে নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ দেওয়ার পর আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সিলেটে হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করতেন, ঠিক তারই ধারাবাহিকতা রক্ষা করতে তারেক রহমানও বাবা এবং মায়ের পথ অনুসরণ করে তিনি সিলেটে মাজার জিয়ারত করেছেন এবং প্রচারণা শুরু করেছেন। তো এই যে আজকের এই যে চতুর্থ যে সমাবেশটি, এই সমাবেশটিতে ব্রাহ্মণবাড়িয়ার যে কয়টি আসন রয়েছে সেই কয়টি আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থীকে পরিচয় করে দেবেন এবং তিনি যেটি 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পর তিনি যেটি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তো ওনার যে প্ল্যান, তিনি ধীরে ধীরে তার যে সেই প্ল্যানগুলো বিভিন্ন সমাবেশের মাধ্যমে তুলে ধরছেন এবং এই প্ল্যানকে বাস্তবায়নের লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মীদেরকে এবং দেশবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি যদি ক্ষমতায় আসতে পারেন জনগণের ভোটে, তাহলে এই যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানটি বাস্তবায়ন করা সহজ হবে। এর পাশাপাশি তিনি যেখানে যাচ্ছেন সেখানে যেরকম যত সব সমস্যা দেখছেন সেই সমস্যাগুলোকে দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার জন্য দেশবাসীকে আশ্বাস দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে আজকের এই 7টি যে সমাবেশ রয়েছে, সিলেট থেকে নারায়ণগঞ্জের 2500 পর্যন্ত যে 7টি সমাবেশ রয়েছে, সেই 7টি সমাবেশ শেষ করে তিনি হয়তো গভীর রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাসায় ফিরবেন। তার এই সমাবেশগুলোর সঙ্গে অংশগ্রহণ করছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে বিএনপির সমাবেশ থেকে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া এবং সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ এনে ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে, যদিও নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে তিনি 3 নেতার মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পরে জাতীয় কবি কাজী নজরুল ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারা। SM আরিফের রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানে 3 নেতার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন ঢাকা 8 আসনের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতাকর্মীরা। 3 নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। অভিযোগ করেন, একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা বিভিন্ন সময় বলে আসছি। তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে। এই যে গত কয়েকদিন নির্বাচনী প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে, অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে যেয়ে আমাদেরকে নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছে। ফলে আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হলে নিরপেক্ষ আচরণ করতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে এনসিপি আন্তরিকতার সাথে সহযোগিতা করবে বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল, বিচারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল, একইভাবে নির্বাচন এবং গণভোটের পক্ষে তারা দৃঢ় অবস্থান আছে। যে কোনো মূল্যে আমরা সুষ্ঠু নির্বাচন,
12ই ফেব্রুয়ারি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা করা প্রয়োজন তা আমরা করব। এরপর মিছিল নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে আসেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় শহীদ ওসমান হাদির কবরও জিয়ারত করেন তারা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। দেশের মাটিতে ফ্যাসিবাদকে আর নতুন কোনো রূপে ফিরে আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জামাতের নির্বাচনী প্রচারের সূচনার জনসভায় তিনি এই মন্তব্য করেন। জনসভায় জামাত আমির 10 দলের নেতৃত্বে দল মত নির্বিশেষে বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ করার আহ্বান জানান। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল ঋণ খেলাপিদের নির্বাচনে আনতে পায়তারা করছে। বিস্তারিত জানাচ্ছেন মেফতা গালিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। বৃহস্পতিবার জামাত ইসলামী ঢাকা 15 আসনের প্রার্থী ও দলের আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে দলটি। ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় এনসিপি, জাগপা, খেলাফত মজলিস সহ 10 দলের নেতাদের পাশাপাশি অংশ নেন জামাত মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরাও। আমরা এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব। তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দেবে যাদেরকে অন্তত যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল ঋণ খেলাপিদের নির্বাচনে আনতে পায়তারা করছে। 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। ফলে কেমন দ্বিচারিতা? যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, যারা নিজেদের দলের কর্মীকে চাঁদাবাজ, লুটেরাজ থেকে বিরত রাখতে পারবে তারাই নতুন বাংলাদেশ গড়বে। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনগণ আবারও দুর্নীতি ও বৈষম্যের শিকার হবে বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। জনসভায় উপস্থিত নেতারা বক্তব্যে ন্যায় ও ইনসাফের দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মেফতা গালিব, মাই টিভি, ঢাকা। সারা দেশে নির্বাচনী আমেজ, সব আসনেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাকলি, হাতপাখা, লাঙ্গল সহ বিভিন্ন প্রতীক পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন প্রচারণা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইলিয়াস মাকবরের প্রতিবেদন। প্রতীক বরাদ্দের পর ঢাকা সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সংসদ সদস্য প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন তারা। চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে নগরের কদমতলী মোড় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। গণসংযোগকালে তিনি বলেন, প্রচারণা শুরু করতে পেরে বিএনপি আনন্দিত, কারণ বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাওয়ার পথে রয়েছে। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেটা তারা মনে করে। প্রচারণা চালায় বরিশাল 5 আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজল করিম।
আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছে কুমিল্লার 11টি আসনের প্রার্থীরা। সকালে বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার নির্বাচনী এলাকা 14 উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুপুয়া বাজার এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। এদিকে কুমিল্লার 6 আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী প্রচারণা করেছেন। খুলনায় সকাল থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ। খুলনা 4 আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু গণসংযোগ ও প্রচারণা শুরু করেন। অন্যদিকে খুলনা 5 আসনে ডুমুরিয়া ফুলতলায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ধলামিয়া এলাকা থেকে মহিলা সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিকে রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনে জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সাধারণ চাকুরিজীবীদের জন্য 2 দিন ও শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য 3 দিন ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া ঢাকার 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সহ 9টি প্রস্তাব উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদন পেয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, যত চক্রান্তই হোক যথাসময়ে নির্বিঘ্নে জাতীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নেয়া নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। ঐতিহাসিক একটা বৈঠকে মোট 13টি প্রস্তাব উত্থাপিত হলেও 9টিতে নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঐতিহাসিক একটা এর মধ্যে ঢাকার 7 কলেজ দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, এছাড়াও বৈঠকে নীতিগত অনুমোদন পায় হাউস ফিনান্স অ্যাসেসমেন্টও। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ 2026 অনুমোদিত হয়েছে। ঢাকার 7টি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। একই সাথে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ ও জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু পেয়েছে নীতিগত অনুমোদন। দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867-এর 8 ধারায় জুয়ার দণ্ড, জুয়ার প্রকারভেদ বিভিন্ন পরিমাপ বৃদ্ধি করে বর্তমান অধ্যাদেশের 3য় পরিচ্ছেদ এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রযোজ্য ধারাসমূহ অন্তর্ভুক্তির মাধ্যমে এই লটাকে যুগোপযোগী করা হয়েছে। টোটালাইজারের মাধ্যমে দূরবর্তী জুয়া ও অনলাইন জুয়া সামগ্রী, বাজি, পণ, বেটিং, বাজিকর বুকমেকার, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, লটারি, হাউজিং মোট সর্বমোট 19টি প্রত্যয়ের সংজ্ঞায়ন করা হয়েছে। এছাড়া 12 জানুয়ারি ভোটদানের অবাধ সুযোগ করে দিতে ভোটের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচন উপলক্ষে আপনাদের 11 ফেব্রুয়ারি ছুটি এবং আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য 10 ও 11 ছুটি, মোট 3 দিন ছুটি। এবার ভোট গণনায় সময় লাগবে জানিয়ে শেখ হাসিনার না ভোট ক্যাম্পেইন নির্বাচনে কোনো প্রকার প্রভাব ফেলবে না বলে জানান তিনি। এবছর তো রেফারেন্ডাম হচ্ছে, ঠিক না? রেফারেন্ডামের যে ভোটটা সেটা তো একই সাথে গণনা হবে, তো সেই জন্য এটা সময় নিত। উনি হচ্ছেন ম্যাস মার্ডারার, উনি বুচার অফ বাংলাদেশ, বুচার অফ ঢাকা, কনভিক্টেড একজন ক্রিমিনাল। তো অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তারা 12 ফেব্রুয়ারি দিবেন। যত চক্রান্তই হোক সরকার যথাসময়ে নির্বিঘ্নে জাতীয় নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর বলে জানান শফিকুল আলম। এজেন্সিগুলো পারস্পরিক সহযোগিতা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ দল প্রসঙ্গ। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে ছাপ জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার পরিকল্পনা নিয়ে আবারও আইসিসিতে যাওয়ার কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। রাকিব হোসেনের রিপোর্ট। সম্প্রতি আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের দল না পাঠানোর ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেয় বিসিবি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানোর পর এ নিয়ে বৈঠক করে সংস্থাটি। বৈঠক শেষে আইসিসি জানায় আগের সূচিতে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময় বেঁধে দেয় 24 ঘন্টা।
রাজধানীর একটি 5 তারকা হোটেলে এ বিষয়ে ক্রিকেটারদের সাথে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা জানান, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। তবে এখনও আশা ছাড়ছে না বিসিবি সভাপতি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের বিষয়ে আবারও আইসিসির কাছে যাওয়ার কথা জানান তিনি। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে, এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে। 7 ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এই ভোটে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা 1981 জন। এতে 249 জন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন, অর্থাৎ প্রার্থীর 13% স্বতন্ত্র, আর 1732 জন দলীয় মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সব প্রার্থীর 25.5%রই কোনো না কোনো ঋণ বা দায় আছে। তাদের সর্বমোট ঋণের পরিমাণ 18,868 কোটি 52 লাখ টাকা। প্রার্থীদের ইশতেহার নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এবারের ভোটে অংশ নেওয়া 10টি রাজনৈতিক দলের তথ্য তুলে ধরে সংস্থাটি বলছে, বিএনপির 59.41% প্রার্থী ঋণগ্রস্ত, যা দলগুলোর মধ্যে সর্বোচ্চ। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থীরা, তাদের ক্ষেত্রে এই হার 32.79%। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টি 26.97% প্রার্থী ঋণগ্রস্ত। 25% নিয়ে চতুর্থ অবস্থানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এছাড়া জামাতে ইসলামীর 22.26% প্রার্থী ঋণগ্রস্ত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ 7 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। আগামী 17 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ঠিক করেছেন আদালত। এই মামলার 7 আসামির সবাই পলাতক। ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহারউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা, নির্দেশ, উস্কানি ও বাস্তবায়নের নেতৃত্বে সুনির্দিষ্ট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। সহ আরো 2-1টি